আসসালামু আলাইকুম বন্ধুরা। ডিকোড উইথ ডেল এইচ খানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এমন একটা অস্ত্রের গল্প বলবো যেটা কোনো বিলিয়ন ডলার ফাইটার জেট না, কোনো পারমাণবিক সাবমেরিন না, কোনো এয়ারক্রাফট ক্যারিয়ারও না, বরং একটা ফাইবার গ্লাসের উড়ন্ত টুকরা মাত্র। দাম মাত্র কয়েক হাজার ডলার। কিন্তু এই সস্তা যন্ত্রটি গত কয়েক বছরে পুরো বিশ্বের যুদ্ধের নিয়ম পাল্টে দিয়েছে। ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি প্রথম বিশ্বযুদ্ধ এনেছিল ট্রেঞ্চ ওয়ারফেয়ার, মানে ট্রেঞ্চের ভেতরে থেকে যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এনেছিল ব্লিচ ক্রেক। আর 1991-এর উপসাগরীয় যুদ্ধ দেখিয়েছিল প্রিসিশন এয়ার পাওয়ারের যুগ। কিন্তু 2022 থেকে শুরু হওয়া এই দশক পৃথিবীকে দেখাচ্ছে এক নতুন বাস্তবতা: ড্রোন সেন্ট্রিক অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা ড্রোন কেন্দ্রিক অসম যুদ্ধ কৌশল। আজকের এই ডিপ ডাইভ অ্যানালাইসিসে আমরা উত্তর দেব কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের। একটা $20,000 ড্রোন কীভাবে $4 মিলিয়ন প্যাট্রিয়ট মিসাইলকে অর্থনৈতিকভাবে পরাস্ত করে? ইউক্রেনে 44,000+ শাহেদ টাইপ ড্রোনের সোয়ার্ম কীভাবে পুরো এনার্জি গ্রিড ধ্বংস করে? লোহিত সাগরের হুতিরা কীভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্কিন নৌবাহিনীকে অর্থনৈতিক যন্ত্রণা দিচ্ছে? স্টারলিংক থেকে সাইবার অ্যাভেঞ্জার্স পর্যন্ত ইরানের অদৃশ্য সাইবার ফ্রন্ট কতটা বিপজ্জনক? প্রথাগত সামরিক শক্তির 3টি মূল দুর্বলতা কী এবং এআই এনাবেলড ওয়ারফেয়ারের যুগে বাংলাদেশ সহ ছোট রাষ্ট্রগুলোর জন্য কৌশলগত পাঠটাই বি কী? চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আসি অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের সংজ্ঞা আর ইতিহাসে। আধুনিক যুদ্ধ কৌশল বুঝতে হলে আমাদের প্রথম একটা সামরিক টার্ম পরিষ্কার করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ কৌশল। ক্লসউইজ বলেছিলেন, যুদ্ধ হলো রাজনীতির ভিন্ন মাধ্যমে চালিয়ে যাওয়া ধারাবাহিকতা। কিন্তু আজকের অসম যুদ্ধে সেই সূত্রকে আরও সরল করে বলছে, যখন একটি দুর্বল পক্ষ এমন কৌশল ও সস্তা অস্ত্র ব্যবহার করে যা দিয়ে প্রতিপক্ষের শতগুণ ব্যয়বহুল সামরিক কাঠামোকে অকেজো করে দেওয়া যায়। ইতিহাসের দিকে তাকান। ভিয়েতনাম যুদ্ধে ভিয়েতকং গেরিলারা আমেরিকার বিলিয়ন ডলারের সামরিক মেশিনকে জঙ্গলের মধ্যে থেকে নাস্তানাবুদ করেছিল। 1980-র দশকে আফগানিস্তানে মুজাহিদিনরা স্ট্রিঞ্জার মিসাইল দিয়ে সোভিয়েত হেলিকপ্টার নামিয়েছিল। সেটাও ছিল অসম যুদ্ধের ক্লাসিক উদাহরণ। কিন্তু 2022 পরবর্তী যুগে অসম যুদ্ধের যে নতুন সংস্করণ এসেছে, সেখানে অস্ত্র আরও সস্তা, উৎপাদন আরও দ্রুত এবং প্রভাব আরও বিধ্বংসী। এই নতুন সমীকরণের মূল সূত্র হলো কস্ট ইম্পোজিশন স্ট্র্যাটেজি। শত্রুকে তার ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা চালিয়ে যেতে বাধ্য করে অর্থনৈতিকভাবে ক্লান্ত আর নিঃস্ব করে দেওয়া। যুদ্ধক্ষেত্রে এই নিষ্ঠুর অর্থনৈতিক সমীকরণটি যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি, তবে আক্রমণকারী বনাম ডিফেন্ডারের খরচের এক অবিশ্বাস্য আর অসম অনুপাত দেখতে পাবো। যেমন ধরুন, ইরানের তৈরি কুখ্যাত অথবা বিখ্যাত শাহেদ কামিকাজে ড্রোনের কথা। একটি শাহেদ ড্রোন তৈরি করতে আক্রমণকারী হিসেবে তাদের খরচ হচ্ছে $20,000 থেকে $50,000। অথচ এই সস্তা ড্রোনটিকে আকাশে ধ্বংস করতে ডিফেন্ডার বা প্রতিরোধকারী হিসেবে আমেরিকাকে ব্যবহার করতে হচ্ছে $4 মিলিয়ন পর্যন্ত মূল্যের অত্যন্ত ব্যয়বহুল প্যাট্রিয়ট বা আইরিস-টি ইন্টারসেপ্টর মিসাইল। এখানে খরচের অনুপাত দাঁড়াচ্ছে 1:60। অর্থাৎ শত্রুর $1 অস্ত্র ঠেকাতে আপনাকে খরচ করতে হচ্ছে $60। একইভাবে ইউক্রেন যুদ্ধে বহুল ব্যবহৃত ছোট এফপিভি ড্রোনগুলোর কথাই ধরা যাক। মাত্র 200 থেকে $500 একটা কমার্শিয়াল ড্রোন দিয়ে যখন আক্রমণ চালানো হয়, তখন সেটি নামাতে ডিফেন্ডারের খরচ করতে হয় $50,000 সোরাট। এক্ষেত্রে খরচের অনুপাত 1:100-রও বেশি। লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের ড্রোনের ক্ষেত্রেও এই বৈষম্য আরও মারাত্মক। হুতিদের একটা ড্রোনের উৎপাদন খরচ মাত্র $2,000 থেকে $3,000। কিন্তু লোহিত সাগরে মার্কিন নেভি তাদের এই ড্রোন ঠেকাতে বাধ্য হয়ে একটি $2 মিলিয়ন SM-2 বা স্ট্যান্ডার্ড মিসাইল 2 ফায়ার করছে। চিন্তা করে দেখুন, খরচের অনুপাত 1:600 এরও ওপর। এমনকি ফিজিক্যাল যুদ্ধক্ষেত্রের বাইরে সাইবার আক্রমণের ক্ষেত্রেও এই একই স্ট্র্যাটেজি কাজ করছে। মাত্র $1,000 থেকে $10,000 খরচ করে একটি মারাত্মক ম্যালওয়্যার বা ডিজিটাল ভাইরাস তৈরি করে কোনো দেশের গুরুত্বপূর্ণ নেটওয়ার্কে আক্রমণ চালানো আজ সম্ভব। অথচ সেই আক্রান্ত নেটওয়ার্ক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো পুনরুদ্ধার করতে ডিফেন্ডারের গুনতে হয় মিলিয়ন ডলার, যা খরচের দিক থেকে 1:500-এর চেয়েও বড় একটা অর্থনৈতিক ধাক্কা। একেই বলে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের আসল রূপ। এবার আসি ইরানের ড্রোন বিপ্লব এই প্রসঙ্গে। নিষেধাজ্ঞা থেকে গ্লোবাল ডক্ট্রিন,
ইরানের ড্রোন প্রোগ্রাম কোনো বিলাসিতা বা আঞ্চলিক অহংকার থেকে জন্ম নেয়নি, এটা জন্ম নিয়েছে অস্তিত্বের প্রয়োজন থেকে। 1979 সালের ইসলামিক বিপ্লবের পর থেকে ইরান কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে পড়ে। তারা F-35 কিনতে পারে না, Su-57 কিনতে পারে না, এমনকি আধুনিক ক্রুজ মিসাইলের চিপসও পেতে পারে না। কিন্তু তেহরানের স্ট্র্যাটেজিক প্ল্যানার্সরা কিন্তু বসে থাকেনি, তারা তৈরি করলো এক অনন্য লো কস্ট হাই ইম্প্যাক্ট ডক্ট্রিন। তারা বুঝলো একটা আধুনিক ফাইটার জেট বানাতে $100 মিলিয়ন লাগে আর পাইলট তৈরিতে বছরের পর বছর খরচ হয়, কিন্তু একটা ড্রোন, সাধারণ কমার্শিয়াল চিপস আর সস্তা কিছু ইঞ্জিন, ফাইবার গ্লাস দিয়ে একটা প্রিসিশন গাইডেড কামিকাজে ড্রোন বানানো সম্ভব। এবার চলেন এক নজরে দেখে নেওয়া যাক ইরানের এই শক্তিশালী ড্রোনের পোর্টফোলিওটা। আবাবিল আর মোহাজের সিরিজের যে ড্রোনগুলা মূলত নজরদারি ও হালকা আক্রমণের জন্য তৈরি, যা 2 দশকেরও বেশি সময় ধরে লেবানন, সিরিয়া আর ইরাকে ব্যবহৃত হচ্ছে। শাহেদ 136 এটা একটা ডেল্টা উইং কামিকাজি ড্রোন। এর রেঞ্জ 1,500 থেকে 2,500 কিলোমিটার পর্যন্ত এবং এটার ওয়ারহেডে 40 থেকে 50 কেজি গোলা বহন করতে পারে। অথচ এর উৎপাদন খরচ মাত্র $20,000 থেকে $50,000, যা সরাসরি লক্ষ্যে গিয়ে পৌঁছায় এবং বিস্ফোরিত হয়। আরআর সিরিজের লং রেঞ্জের কামিকাজি ড্রোন এগুলো, যা বিশেষভাবে প্রতিপক্ষের রাডার আর এয়ার ডিফেন্স সিস্টেমকে টার্গেট করার জন্য ডিজাইন করা হয়েছে। হাইপারসোনিক ফাত্তা-1 ইরানের দাবি অনুযায়ী এটা একটা হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল, যার ইন্টারসেপশন বর্তমান ডিফেন্স প্রযুক্তিতে প্রায় অসম্ভব। শাহেদ 238 যেটা জেট চালিত, এটা শাহেদ 136-এর আপগ্রেডেড ভার্সন, যা আরও দ্রুত এবং রাডার এড়ানোতে আরও বেশি দক্ষ। 2022 সালে ইরান রাশিয়াকে শাহেদ সাপ্লাই শুরু করে। রাশিয়া এটাকে গেরান 2 নাম দিয়ে তাতারস্তানের আলাবুগা ফ্যাক্টরিতে নিজেরা বিপুল পরিমাণে উৎপাদন শুরু করে। 2025 সালের প্রথম 10 মাসে রাশিয়া ইউক্রেনে 44,000+ শাহেদ টাইপ ড্রোন লঞ্চ করেছে, যা 2024 সালের পুরো বছরের তুলনায় প্রায় 4 গুণ। কোনো কোনো রাতে 700 থেকে 800টি ড্রোনের একটা মাত্র সোয়ার্ম বা ঝাঁক আশ্রে পড়েছে ইউক্রেনের বুকে। শুধু তাই নয়, ইরান এই প্রযুক্তি তার এক্সিস অফ রেজিস্ট্যান্স এর হাতেও তুলে দিয়েছে। ইয়েমেনের হুতি, লেবাননের হিজবুল্লাহ এবং ইরাকের মিলিশিয়ারা আজ এই ড্রোনের জোরে মধ্যপ্রাচ্যে পশ্চিমা এয়ার সুপ্রিমেসিকে সরাসরি চ্যালেঞ্জ করছে। ইউক্রেন যুদ্ধ মানবজাতির ইতিহাসে প্রথম বড় মাপের ড্রোন সেন্ট্রিক যুদ্ধ। এটি একই সাথে ড্রোন অ্যাটাক এবং ড্রোন ডিফেন্স উভয় ক্ষেত্রেই বিশ্বকে নতুন নতুন সব শিক্ষা দিয়ে যাচ্ছে। রাশিয়া ইউক্রেনের শক্তি অবকাঠামো ধ্বংসের জন্য শাহেদ টাইপ ড্রোনকে প্রধান অস্ত্র হিসেবে বেছে নিয়েছে। কারণটা বিশুদ্ধ অর্থনৈতিক হিসাব। একটা ক্রুজ মিসাইল $1-2 মিলিয়ন খরচ করে বানাতে হয়, কিন্তু একই ক্ষতি করতে পারে শাহেদ নামের যে ড্রোনটা, এটা খরচ মাত্র $20,000 থেকে $50,000। ফলাফল, ইউক্রেনের 80 থেকে 90% ইন্টারসেপশন বা ড্রোন সফলভাবে নামানোর রেট থাকা সত্ত্বেও বাকি 10 থেকে 20% ড্রোন এনার্জি অবকাঠামোতে নিয়মিত আঘাত করছে। শীতকালে বিদ্যুৎ কেন্দ্র অন্ধকার হচ্ছে, মানুষ ঠান্ডায় কষ্ট পাচ্ছে। এটাই রাশিয়ার মানসিক ও কৌশলগত লক্ষ্য। কিন্তু ইউক্রেনও বসে নেই। তারা সস্তা ফার্স্ট পার্সন ভিউ ড্রোন দিয়ে রাশিয়ার কনভয় আর ট্যাঙ্ক ধ্বংস করছে। একটা FPV ড্রোন খরচ মাত্র $200 থেকে $500, কিন্তু সেটা কয়েক মিলিয়ন ডলারের আস্তা একটা ট্যাঙ্ক ধ্বংস করতে পারে। 2024 সালের মধ্যে ইউক্রেনীয় সামরিক সূত্রগুলো জানিয়েছে যে যুদ্ধক্ষেত্রে ধ্বংস হওয়া সাঁজোয়া যানের একটা উল্লেখযোগ্য অংশ এখন আর্টিলারি নয়, বরং ড্রোনের মাধ্যমে ধ্বংস করা হচ্ছে। একজন অপারেটর, একটা ল্যাপটপ, একটা সস্তা ড্রোন আর কয়েক কেজি বিস্ফোরক, এর সমন্বয়ে শতাব্দী প্রাচীন সাঁজোয়া যুদ্ধতত্ত্বকে চ্যালেঞ্জ করে দিচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার, GPS জ্যামিং আর স্পুফিং করে ড্রোনকে বিভ্রান্ত করার চেষ্টা। এবং রাশিয়া আর ইউক্রেন উভয় পক্ষই কমান্ড অ্যান্ড কন্ট্রোল লিঙ্ক হস্তক্ষেপে বিপুল বিনিয়োগ করছে। এই ইলেকট্রনিক যুদ্ধ এখন যুদ্ধক্ষেত্রে ফিজিক্যাল যুদ্ধের সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভাইয়েরা, 2023 থেকে 2026 সাল পর্যন্ত লোহিত সাগরে যা ঘটছে তা সামরিক ইতিহাসের পাঠ্য বইয়ে যুক্ত হওয়ার মতো ঘটনা। ইয়েমেনের হুতি বিদ্রোহী, যারা পশ্চিমা মিডিয়া যাদেরকে একসময় স্যান্ডেল পরা উপজাতি ভাবত, তারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্কিন নৌবাহিনীকে চ্যালেঞ্জ করে বসেছে। মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার USS কার্নি এবং USS লাবুন লোহিত সাগরে পাহারা দিচ্ছে, যার এক একটির দাম $2 বিলিয়ন বেশি। হুতিরা সেদিকে পাঠাচ্ছে মাত্র $2,000 থেকে $3,000 ড্রোন, আর মার্কিন নেভি বাধ্য হয়ে $2 মিলিয়ন
SM-2 ফায়ার করে সেই ড্রোন নামাচ্ছে। মার্কিন নেভির সেন্ট্রাল কমান্ড স্বীকার করেছে যে এই ইকোনমিক মিসম্যাচ তাদের অস্ত্রের মজুদ এবং বাজেটে মারাত্মক চাপ ফেলছে। শুধু তাই নয়, হুতি আক্রমণের ফলে সুয়েজ ক্যানেলের ট্রাফিক 50% কমে গেছে। শত শত জাহাজ এখন আফ্রিকার কেপ অফ গুড হোপ ঘুরে যাচ্ছে, যাতে প্রতিটি ট্রিপে বাড়তি 10 থেকে 14 দিন এবং লাখ লাখ ডলার অতিরিক্ত খরচ হচ্ছে। একটা সস্তা ড্রোন দিয়ে পুরো যে সাপ্লাই চেইন সেটাকে প্যারালাইজ করে দেওয়া সম্ভব হচ্ছে। পাশাপাশি 2024-25 সালে ইরান সরাসরি ইসরায়েলে ড্রোন আর মিসাইল সোয়ার্ম আক্রমণ চালায়। সেই এক রাতে ইসরায়েলের ডিফেন্স বা প্রতিরক্ষা খরচ হয় 1 থেকে 1.3 বিলিয়ন ডলার, অথচ ইরানের সেই ড্রোন ও মিসাইলগুলোর মোট উৎপাদন খরচ ছিল তার মাত্র 10%। এটাই অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের সবচেয়ে নিষ্ঠুর অঙ্ক। আর এই আক্রমণের মাধ্যমে ইরান যে প্রক্সি নেটওয়ার্ক পরিচালনা করছে, হুতি, ইজবুল্লাহ, ইরাকি মিলিশিয়া, সেটাই হলো তাদের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স ডক্ট্রিন। নিজে সরাসরি বড় যুদ্ধে না গিয়ে প্রক্সিদের মাধ্যমে প্রতিপক্ষকে একাধিক ফ্রন্টে ব্যস্ত রাখার কৌশল। সাইবার ওয়ারফেয়ারের প্রসঙ্গে আসছি। 2010 সাল আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে একটা অত্যন্ত জটিল সাইবার অ্যাটাক চালায়, যা ইতিহাসের প্রথম রাষ্ট্র পরিচালিত সাইবার অস্ত্র হিসেবে স্বীকৃত। নাম ছিল স্টাগ নেট। এই ডিজিটাল ভাইরাসটি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজগুলোর গতি অস্বাভাবিক বাড়িয়ে দিয়ে স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস করে দেয়। কোনো বোমা পড়েনি, কোনো সাইরেন বাজেনি, কোনো সৈনিক মারা যায়নি, অথচ ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক বছর পিছিয়ে গেল। এটি দেখিয়েছিল যে কম্পিউটারের কোড বাস্তব জগতের আস্ত যন্ত্রপাতিকে ধ্বংস করে দিতে পারে। এই সাইবার শক থেকে ইরান তিক্ত শিক্ষা নেয় এবং নিজস্ব সাইবার অ্যাটাক ও ডিফেন্স সক্ষমতায় বিশাল বিনিয়োগ করা শুরু করে। তারা বুঝেছিল যেখানে আকাশে প্রতিদ্বন্দ্বিতা কঠিন, সেখানে সাইবার স্পেসে প্রতিযোগিতা তুলনামূলকভাবে সস্তা। আজকে ইরানের বেশ কয়েকটি সক্রিয় সাইবার গ্রুপ রয়েছে যারা বৈশ্বিক সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে অপারেশন চালাতে সক্ষম। APT-35 চার্মিং কিটেন ইরানের IRGC সংশ্লিষ্ট গ্রুপ, যা আমেরিকান প্রতিরক্ষা ঠিকাদার, সাংবাদিক ও বিরোধীদের টার্গেট করার জন্য পরিচিত। সাইবার অ্যাভেঞ্জার্স ইসরায়েল গাজা যুদ্ধের সময় আমেরিকার পানি শোধনাগার ও শিল্প নিয়ন্ত্রণ ব্যবস্থায় সফলভাবে তারা অনুপ্রবেশ করেছিল। আছে ভল টাইফুন ও স্যান্ড ওর্ম এর অনুরূপ কৌশল, দীর্ঘমেয়াদী অবকাঠামো হ্যাক করতে, যেখানে মাসের পর মাস নেটওয়ার্কে লুকিয়ে থেকে তারা ডাটা সংগ্রহ করে। ডেটা এবং স্ট্যাটিস্টিক্স অনুযায়ী ইরানি সাইবার গ্রুপগুলো ইসরায়েলের হাসপাতাল, ব্যাংকিং নেটওয়ার্ক এবং সরকারি ডেটাবেজে একের পর এক DDoS ও র্যানসমওয়্যার আক্রমণ চালাচ্ছে এবং আমেরিকার কিছু মিউনিসিপ্যাল ওয়াটার সিস্টেমেও অনুপ্রবেশের প্রমাণ পাওয়া গেছে। সবচেয়ে ভয়ের বিষয় হলো সাইবার আক্রমণে কোনো ভৌগোলিক সীমানা নেই। তেহরানের একটা ছোট্ট রুমে বসে একজন হ্যাকার ওয়াশিংটনের ডিফেন্স কন্ট্রাক্টরের সার্ভার ডাউন করে দিতে পারে। এই হাইব্রিড ওয়ারফেয়ার, ফিজিক্যাল ড্রোন আক্রমণের সাথে একযোগে সাইবার ডিসরাপশন, ট্র্যাডিশনাল মিলিটারি ব্যালেন্স অফ পাওয়ারকে মৌলিকভাবে পরিবর্তন করে দিচ্ছে। ভাইরা, একটা স্বাভাবিক প্রশ্ন মাথায় আসতেই পারে, আমেরিকা, ইসরায়েলের মতো দেশগুলোর বিলিয়ন ডলারের রাডার, স্যাটেলাইট আর মিসাইল ডিফেন্স থাকা সত্ত্বেও কেন এই সস্তা ড্রোনগুলোকে তারা থামাতে পারে না? এর পিছনে 3টা মৌলিক টেকনিক্যাল আর কৌশলগত কারণ আছে। প্রথম দুর্বলতা সেটা হচ্ছে লো রাডার ক্রস সেকশন। ট্র্যাডিশনাল রাডারগুলো ডিজাইন করা হয়েছিল বিশাল ফাইটার জেট বা বড় ক্রুজ মিসাইলকে ট্র্যাক করার জন্য, কিন্তু আধুনিক ড্রোনগুলো আকারে খুবই ছোট, ফাইবার গ্লাস দিয়ে তৈরি, যা রাডার সিগন্যাল শোষণ করে এবং এগুলো মাটির খুব নিচ দিয়ে ধীর গতিতে উড়ে আসে। ফলে রাডার স্ক্রিনে এগুলোকে অনেক সময় পাখি বা সাধারণ অবজেক্ট ভেবে ভুল হয়। 2 নম্বর দুর্বলতা হচ্ছে কস্ট কার্ভ ডিলেমা। মানে কি? সামরিক পরিভাষায় একে বলে অ্যাসিমেট্রি অফ কস্ট। একটা আয়রন ডোম বা প্যাট্রিয়ট ব্যাটারিতে সীমিত সংখ্যক ইন্টারসেপ্টর মিসাইল থাকে, সাধারণত 16টা থেকে 24টা। ইরান বা তাদের প্রক্সিরা যদি একযোগে 50 বা 100টি ড্রোন ছুড়ে দেয়, তখন লজিস্টিক্যালি এর সব কয়টাকে হিট করে নামানো অসম্ভব। কিছু ড্রোন এই ডিফেন্স শিল্ড ভেদ করে ঠিকই লক্ষ্যবস্তুতে আঘাত করে। 3 নম্বর দুর্বলতা হচ্ছে ফিজিক্যাল স্যাচুরেশন বা স্যাচুরেশন অ্যাটাক, যেটা যখন শত শত ড্রোন একসাথে আসে তখন ডিফেন্স সিস্টেম অপারেটরদের মানসিক ও অপারেশনাল ক্ষমতা ওভারওয়েলমড হয়ে যায়, ওভারলোডেড হয়ে যায়। কোনটাকে রেখে কোনটাকে থামাবে, কোনটা আসল লক্ষ্য, কোনটা ডেকোয় বা নকল, এইসব সিদ্ধান্ত নেওয়ার সময়সীমা তখন মাত্র কয়েক সেকেন্ড। আর এই মানসিক চাপেই ডিফেন্সের সবচেয়ে বড় দুর্বলতা। এ কারণেই পেন্টাগন এখন হাই এন্ড মিসাইলের বিকল্প হিসেবে লেজার ডিফেন্স,
যেটাকে আয়রন বিম বলছে, মাইক্রোওয়েভ অস্ত্র এবং কাউন্টার ড্রোন এর পেছনে বিলিয়ন বিলিয়ন ইনভেস্ট করছে। কিন্তু যতক্ষণ সেই প্রযুক্তি পরিপক্ক না হচ্ছে ততক্ষণ শাহেদ এর মতো সস্তা ও স্মার্ট ড্রোন কাজ চালিয়ে যাচ্ছে। কারণ প্রথাগত সামরিক চিন্তাধারা যেখানে বলতো যে সেরা প্রযুক্তিই জিতবে, সেখানে সোয়ার্ম ডক্ট্রিন বা ঝাঁক ডক্ট্রিন বলছে সবসময় তা না, কোয়ান্টিটি হ্যাজ এ কোয়ালিটি অন ইটস ওন। এই নীতিটি ইরান কৌশলগতভাবে রূপান্তর করেছে। একটি F-35 এর দাম $80 মিলিয়ন বেশি। অন্যদিকে শত শত ড্রোনের একটা সোয়ার্মের সমষ্টিগত মূল্য হয়তো $5 মিলিয়ন না, কিন্তু সেই সোয়ার্ম যদি রাডারকে বিভ্রান্ত করে ডিফেন্স ব্যবস্থাকে স্যাচুরেট করে তাহলে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। ভবিষ্যতে সোয়ার্ম আক্রমণে এআই যুক্ত হলে এআই এনেবেলড সোয়ার্ম ড্রোন নিজেরাই লক্ষ্য বেছে নিয়ে পথ পরিবর্তন করে মানুষের হস্তক্ষেপ ছাড়াই ডিফেন্সের ফাঁক ফোকর গোলে ভিতরে ঢুকে যাবে। তাহলে ভবিষ্যতের যুদ্ধে কি হতে যাচ্ছে? আমরা এখন যা দেখছি তা কেবল শুরু। পরবর্তী দশকে যুদ্ধের চেহারা আরও মৌলিকভাবে বদলে যাবে। এআই এনেবেলড ওয়ারফেয়ারের হাত ধরে এই চেঞ্জ আসবে। আমরা দেখতে পাবো স্বয়ংক্রিয় ড্রোন যা মানুষের অনুমোদন ছাড়াই লক্ষ্য শনাক্ত করতে পারে, ট্র্যাক করতে পারে এবং আঘাত করতে পারে। কম্পিউটারের ভিশন দিয়ে শত্রু আর বন্ধু সৈন্যদের পার্থক্য করা সম্ভব হবে। শুরু হবে মেশিন টু মেশিন কমব্যাট, যেখানে দুটো এআই চালিত ড্রোন সিস্টেম নিজেদের মধ্যে যুদ্ধ করবে আর মানুষ কেবল দূর থেকে পর্যবেক্ষণ করবে। ড্রোন আর সাইবার প্রযুক্তির সস্তা হওয়ার ফলে বিশ্বের সামরিক কাঠামো মাল্টিপোলার বা বহুমুখী হচ্ছে। আগে শুধু মহাশক্তিরা কার্যত যুদ্ধ চালিয়ে যেতে পারত, এখন ছোট ছোট রাষ্ট্র, আঞ্চলিক শক্তি, এমনকি নন স্টেট অ্যাক্টররাও কার্যকর অ্যাসিমেট্রিক হুমকি তৈরি করতে পারছে। 2026-2030 সময়সীমায় বিশ্লেষকরা অনুমান করছেন যে ড্রোন আর সাইবার হাইব্রিড আক্রমণ প্রচলিত সামরিক শক্তির কৌশলগত সুবিধাকে 20-40% পর্যন্ত কমিয়ে আনতে পারে। তেল অবকাঠামোতে হিট বা আঘাত থাকলে বৈশ্বিক তেলের দাম স্বল্পমেয়াদী স্পাইক বা আকস্মিক বৃদ্ধি, বিমা প্রিমিয়াম বৃদ্ধি এবং প্রতিরক্ষা বাজেটে ব্যাপক পরিবর্তন আসবে। ডিরেক্টেড এনার্জি উইপেন্স, ইসরায়েলের আয়রন বিম কিংবা আমেরিকার হেলিওস লেজার সিস্টেমের মতো প্রযুক্তি নিয়ে আসা হচ্ছে, যেখানে প্রতি শটে খরচ হবে মাত্র কয়েক ডলার। মাল্টিলেয়ার ডিটেকশন, যেমন আরএফ সিগন্যাল, ভিজুয়াল ক্যামেরা, অ্যাকুস্টিক সেন্সর এবং রাডারের সব সমন্বয়ে ড্রোন শনাক্তের জন্য নতুন নতুন পদ্ধতির খোঁজ করা হচ্ছে। কাউন্টার ইএভি ড্রোনস, মানে ড্রোন দিয়েই ড্রোন থামানোর জন্য ইন্টারসেপ্টর ড্রোন তৈরি করা হচ্ছে, যা শত্রু ড্রোনকে নিজেদের জালে আটকে ফেলবে। এর ফলে কৌশলগত নীতিগত পরিবর্তন আসছে। একটা কেন্দ্রীয় ঘাঁটির বদলে ডিস্ট্রিবিউটেড বেইজিং বা অনেকগুলো ছোট ছোট ঘাঁটি তৈরি, তার রিডান্ডেন্ট C2 বা একাধিক কমান্ড চ্যানেল রাখা এবং সাইবার নিরাপত্তায় জিরো ট্রাস্ট আর্কিটেকচার ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর আর IMU রপ্তানিতে কঠোর নিয়ন্ত্রণ এবং স্বায়ত্তশাসিত অস্ত্র ব্যবহারে আন্তর্জাতিক নিয়ম তৈরির চেষ্টা চলছে। এবার আসি যে এই বৈশ্বিক সামরিক রূপান্তর থেকে বাংলাদেশ আর দক্ষিণ এশিয়ার মতো ছোট ছোট রাষ্ট্রগুলো কি শিক্ষা নিতে পারে। প্রথম পার্ট যেটা, সেটা হচ্ছে বড় অস্ত্র না, বরং ইনোভেশন দরকার। ভবিষ্যতের যুদ্ধ শুধুমাত্র দামি অস্ত্র কেনার প্রতিযোগিতাই নয়, এটা ইনোভেশনের প্রতিযোগিতা। বাংলাদেশ যদি দেশীয় ড্রোন শিল্প গড়ে তুলতে পারে, হালকা নজরদারি ড্রোন, সামুদ্রিক পাহারা ড্রোন অথবা তাহলে সীমিত বাজেটে প্রতিরক্ষার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব হবে। ক্যান বি কল্ড, মানে দ্বিতীয় পার্ট যেটা, বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম, বিদ্যুৎ গ্রিড, পোশাক শিল্পের সাপ্লাই চেইন সব কিছুই এখন ডিজিটাল নেটওয়ার্কের উপর নির্ভরশীল। এই অবকাঠামো সাইবার আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে। সাইবার নিরাপত্তাকে আর আইটি বিষয় হিসেবে দেখলে চলবে না, এটা এখন জাতীয় নিরাপত্তার প্রথম সারির বিষয়। 3 নম্বর আমাদের জন্য লেসন যেটা, সেটা হচ্ছে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র শুরু হবে ল্যাবরেটরিতে। বাংলাদেশের মেধাবী তরুণ প্রকৌশলীরা দেশীয় ড্রোন, কাউন্টার ড্রোন সিস্টেম ও সাইবার রেড টিম তৈরিতে সম্পূর্ণ সক্ষম, যদি বিশ্ববিদ্যালয়, স্টার্ট আপ ইকোসিস্টেম এবং সামরিক গবেষণাকে একত্রিত করা যায়। 4 নম্বর পার্ট যেটা, সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার ছোট রাষ্ট্রগুলো ইলেকট্রনিক ওয়ারফেয়ার যে তথ্য, কাউন্টার ড্রোন প্রযুক্তি এবং সাইবার থ্রেট ইন্টেলিজেন্স যদি ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে আগায়, তাহলে অনেক কম খরচে উচ্চ কার্যকর প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলতে পারবে। সো উপসংহারে কি বলতে পারি? উপসংহারে বলতে চাই যে একসময় যুদ্ধের ফল নির্ধারণ করতো শূন্য সংখ্যা, তারপর ট্যাঙ্ক, তারপর বিমান। আজকে যুদ্ধের ফল নির্ধারণ করছে ডেটা, সফটওয়্যার, ড্রোন এবং নেটওয়ার্ক। ইরান দেখিয়ে দিয়েছে সবচেয়ে ধনী হওয়া জরুরি না, সবচেয়ে ইনোভেটিভ হওয়াটাই জরুরি।
কঠোরতম অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে থেকেও তারা কেবল ড্রোন আর সাইবার ডিফেন্সের জোরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিলিটারি অ্যালায়েন্সের ডিফেন্স ডক্ট্রিনকে পুনর্লিখন করতে বাধ্য করেছে। প্রথাগত পরাশক্তিদের সামরিক অহংকার আজ লোহিত সাগরের জলসীমায় কিংবা ইউক্রেনের আকাশে সস্তা প্লাস্টিকের ড্রোনের সামনে নতুন করে পরীক্ষার সামনে পড়েছে। দ্য ফিউচার ব্যাটলফিল্ড বিলং টু দোজ হু ক্যান কম্বাইন কোড, কানেক্টিভিটি অ্যান্ড কস্ট এফিসিয়েন্সি। সো প্রশ্ন হলো, $100 বিলিয়ন প্রথাগত অস্ত্রভাণ্ডার কি একদিন সস্তা স্মার্ট ড্রোনের সামনে পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে যাবে, নাকি মহাশক্তিধর যে দেশগুলো তাদের এআই, লেজার আর নতুন কাউন্টার টেকনোলজি জিতে যাবে? আপনাদের কি মনে হয়, বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার দেশগুলো কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করবে? লেয়ার্ড ডিটেকশন, ইন্ডিজেনাস কাউন্টার ইউএভি ইন্ডাস্ট্রি, নাকি রিজিয়নাল শেয়ারিং? আপনার স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ার চেষ্টা করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। ডিকোড উইথ ডেইল খান চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও আসলে মিস না করেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।